আমরা মন্দারমণিতে পৌঁছে গেছি। আর আমরা যে রিসর্টটায় আছি সেটার নাম তরঙ্গমালা রিসর্ট। আর রিসর্টের একদম সামনেই হচ্ছে এই সমুদ্র। আপনারা হয়তো অনেকেই জানেন মন্দারমণি একটা ছোট্ট জনপদ যেটা বঙ্গোপসাগরের ধারে অবস্থিত, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো সেখানকার ঝাউবনের জঙ্গল, সমুদ্র। আমরা যে রিসর্টটায় ছিলাম সেই রিসর্টটার একটা ফিডব্যাক দেব, কিভাবে আমরা ওই কটা দিন এনজয় করলাম, রিসর্টের ঘরগুলো কীরকম, খাবার দাবার কীরকম, আশেপাশে দেখার যে জায়গাগুলো আছে, দীঘা মারিন ড্রাইভ, তালসারি বিচ, লাল কাঁকড়া, এই সমস্ত কিছু নিয়ে আমরা কথা বলবো। কিন্তু সবার আগে আমরা মন্দারমণি পৌঁছালাম কি করে। বাঙালিরা যখনই ঘুরতে যাবার প্ল্যান করতে শুরু করি, যে প্রথম তিনটে জায়গার কথা আমাদের মাথায় আসে, একটা দার্জিলিং, একটা পুরী, আর আরেকটা হচ্ছে দীঘা। কলকাতার আশেপাশে প্রচুর ঘোরার জায়গা তৈরি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সবথেকে বেশি ফুটফল, সবথেকে বেশি পর্যটক কিন্তু দীঘাতেই আসে। এবার যারা সমুদ্র ভালোবাসে কিন্তু দীঘার ভিড়টা অ্যাভয়েড করতে চায়, তাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডেস্টিনেশনস হচ্ছে মন্দারমণি। আমি বহু যুগ আগে মন্দারমণিতে এসেছিলাম, তাই মন্দারমণিতে কোথায় থাকা যায়, কিভাবে আসা যায়, সেটা জানার জন্য ইউটিউবে ভিডিও দেখছিলাম। প্রচুর ভিডিও আছে ইউটিউবে, প্রচুর কাজের ইনফরমেশনও আছে, কিন্তু সমস্ত কাজের ইনফরমেশন একটা ভিডিওতেই আছে এরকম ভিডিও আমি কিন্তু অ্যাটলিস্ট আমি খুঁজে পাইনি, হয়তো আছে। আমরা যারা ফ্যামিলি নিয়ে ঘুরি, আমার মনে হয় আমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে পরিষ্কার ওয়াশরুম বা টয়লেট খুঁজে পাওয়া ঘোরার সময়। পরিষ্কার টয়লেট বা ওয়াশরুম কোথায় পাবো সেই ভেবে অনেক সময় মহিলারা ভালো করে জলই খায় না সারাদিন, এবং সেটা কিন্তু শরীরের জন্য একেবারেই ভালো নয়। যারা গাড়ি করে ফ্যামিলি নিয়ে মন্দারমণি ঘুরতে আসতে চান, তাদের জন্য কাজের ইনফরমেশন গুলো একটা ভিডিওতেই, এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। তো মন্দারমণি আসার জন্য আমরা কলকাতা থেকে বেরিয়ে কোনা এক্সপ্রেসওয়ে ধরে প্রথমে বম্বে রোডে এসে পড়লাম। তারপর কোলাঘাটের কাছে বম্বে রোড ছেড়ে নন্দকুমার হয়ে, কাঁথি হয়ে মন্দারমণি এসে পৌঁছালাম। এই জনগণ এক এক করে বেরোচ্ছে। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু আমাদের এই ভাবনাটা সবসময় ভাবনাই থেকে যায়, আমরা একেবারেই তাড়াতাড়ি করে বেরিয়ে উঠতে পারি না। আর এর জন্য কিন্তু সিনিয়র লোকরা একেবারেই দায়ী নয়। মা বাবারা সবার আগে, টাইমের আগে রেডি হয়ে বসে থাকে। আমি আর দেবস্মিতা আমরাই মূলত দেরিটা করি। তো যাই হোক, আমাদের এখান থেকে বেরোতে তখন প্রায় 10:40 বাজে। গুগল ম্যাপে তখন দেখাচ্ছিল 180 কিলোমিটার, 3 ঘন্টা 50 মিনিট। তবে এর থেকে তো একটু বেশি সময় লাগবে, কারণ আমরা হয়তো খাওয়া দাওয়ার কয়েকটা ব্রেক নেব। আমরা তপসিয়ার কাছে বাইপাস কানেক্টরে এসে পৌঁছালাম, তখন বাজে 10:50। আমি 97, 99 সেই সময়ের কথা বলছি। আমরা সাইকেলে করে, মানে যেহেতু রাস্তাটা প্রচণ্ড ফাঁকা থাকতো, আমরা ঘুরতে আসতাম। সকালবেলা অনেক সময় আমরা দৌড়াতে বা হাঁটতেও এই দিকটায় আসতাম, তখন একেবারেই ফাঁকা, মানে মাঝে মাঝে কয়েকটা মাত্র গাড়ি যেত। তো এখন এই রাস্তাটার কি চেহারা হয়েছে। আর মাথার ওপরেই মা ফ্লাইওভারটা হওয়াতে যারা সায়েন্স সিটি বা তপসিয়া থেকে পাকসাকা স্টেশনের দিকে হেঁটে বা সাইকেলে করে, বাইকে করে যায়, তাদের খুব সুবিধা হয়েছে। মানে রোদ, বৃষ্টি এগুলো তাদের পোহাতে হয় না, বেশ ব্রিজের তলা দিয়ে ছায়া দিয়ে তারা পৌঁছে যায়। আর এই রাস্তায় কিন্তু সাবধানে স্পিড লিমিট মেনটেন করে গাড়ি চালাবেন, কারণ এখানে স্পিড ক্যামেরা লাগানো আছে। আমরা 4 নম্বর ব্রিজ ক্রস করছি। আমি জানি না আপনারা জানেন নাকি যে এটাকে 4 নম্বর ব্রিজ কেন বলা হয়। তো বেসিক্যালি এই ব্রিজটার তলায় পাকসাকা স্টেশন, আর শিয়ালদা স্টেশন থেকে পাকসাকা স্টেশনের মধ্যে 4টে ফ্লাইওভার পড়ে রেল লাইনের ওপর দিয়ে। প্রথমটা একদম শিয়ালদা স্টেশনের গায়ে, তারপর একটা আনন্দপালিতের ওখানে, ওটাকে 2 নম্বর ব্রিজ বলে। তারপর একটা পদ্মপুকুরের ওখানে, ওটাকে 3 নম্বর ব্রিজ বলা হয়। আর এটা হচ্ছে রেল লাইনের ওপর 4 নম্বর ফ্লাইওভার, সেই জন্য এটাকে 4 নম্বর ব্রিজ বলা হয়। আমরা পাকসাকা 7 পয়েন্ট ক্রস করে মা ফ্লাইওভারে উঠছি। যখন মা ফ্লাইওভারটা বানানো হয়েছিল, এটা কিন্তু, এই স্টেজটা কিন্তু সবার আগে বানানো হয়, সবার আগে চালু হয়ে গেছিলো। আচ্ছা, এই ফ্লাইওভারেও কিন্তু স্পিড লিমিট মেনটেন করে গাড়ি চালাবেন। এখানেও স্পিড ক্যামেরা আছে। ইনফ্যাক্ট এই গাড়ির যাযাবরের সবার প্রথম ফাইন কিন্তু স্পিড লিমিট ব্রেক করার জন্য এই ফ্লাইওভারেই হয়। ডান দিকে ক্যালকাটা টার্ফ ক্লাব, রেসের মাঠ বলেই যেটা পরিচিত। আমি জানি না আপনারা কজন রেসের মাঠে এসছেন, কিন্তু আমি বলবো যারা কলকাতা ঘুরতে আসছেন বা কলকাতায় যারা থাকেন অথচ রেসের মাঠে কখনো আসেননি, অন্তত একবার রেসের মাঠে আসুন। আমার সবসময় মনে হয় যে পুরনো যে শহরগুলো, কলকাতার মতো, লখনউয়ের মতো, দিল্লির মতো, এই সমস্ত পুরনো শহরের ভেতরে আরেকটা শহর লুকোনো থাকে। তো কলকাতার ভেতরেও আরেকটা লুকোনো কলকাতা আছে। এবং কলকাতার যদি আপনারা ট্রু এসেন্স পেতে চান, সত্যিকারের
আমেজ নিতে চান তাহলে যে জায়গাগুলো আপনাদের অবশ্যই যাওয়া উচিত তাদের মধ্যে একটা অন্যতম ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে রেসের মাঠ। এখানে যে আপনারা কত রকমের লোকজন দেখবেন, কত রকমের গল্প দেখতে পাবেন, শুনতে পাবেন, সেটা না এলে বিশ্বাস করতে পারবেন না। আমি এখানে সমরেশ মজুমদারকে দেখেছি, আমি এখানে রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে ট্যাক্সি ড্রাইভার, উত্তর কলকাতার বনেদি লোকজন থেকে আরম্ভ করে প্রস্টিটিউট, সব ধরনের লোকজনকে আমি এখানে দেখেছি। এটা খুব মজার জায়গা। আমি তো সকলকে বলি অবশ্যই অন্তত একবার রেসের মাঠে ঘুরে যান। আবার বলছি, বেটিংয়ের জন্য নয়, কলকাতার ভেতরে লুকিয়ে থাকা আরেকটা কলকাতার যদি মজা পেতে চান, ছোঁয়া পেতে চান, তার জন্য অবশ্যই একবার রেসের মাঠে আসুন। সেকেন্ড হুগলি ব্রিজটা কিন্তু আসলে 6 লেন রাস্তা এবং এই 2 লেন বহু দিন ধরেই বন্ধ আছে মেনটেনেন্সের কাজের জন্য। এটা যে কতদিন চলবে কে জানে। ওইদিকে হাওড়া ব্রিজ, যেটা প্রায় 80 বছরের ওপর বয়স, সেটার কন্ডিশনও এটার থেকে বেটার। এটা তো বোধহয় 92-তে গাড়ি চলাচল শুরু হয়েছিল। আর আমি ছোটোবেলা থেকে যেখানে বড় হয়েছি, আমাদের ফ্ল্যাটের পিছন দিকের জানলা দিয়ে এই একটা পিলার দেখা যেত সেকেন্ড হুগলি ব্রিজে। ফলে আমাদের বাড়িতে যারাই ঘুরতে আসতো তাদেরকে আমি ডেকে, তখন ছোটো, তখন ডেকে ডেকে নিয়ে গিয়ে দেখাতাম, ওই দেখো সেকেন্ড হুগলি ব্রিজ, সেকেন্ড হাওড়া ব্রিজ, তখন সেকেন্ড হুগলি ব্রিজও বলতো না, যে সেকেন্ড হাওড়া ব্রিজ তৈরি হচ্ছে। এই নদী দিয়ে যদি একটু সোজা যাস, মানে বসুন্ধরা গার্ডেনের ওই দিকটা পড়বে, ডান দিকটা, তারপরেই ওই কী বলে মেটিয়াপুরে যে উল্টো দিক, বুঝতে পেরেছি? ওয়াজেদ আলী সাহেব যেখানে ব্রিটিশরা ওকে করেছিল, ইন্টার্ন করেছিল, ওই মেটিয়াপুর বাঁদিকে, যেটা গার্ডেন রিচের কাছে একেবারে, ওর ওখানে বিশাল তখন প্রতিপত্তি ছিল। অযোধ্যার নবাব ছিলেন ওয়াজেদ আলী, কিন্তু খুব গুণী মানুষ ছিলেন। সঙ্গীত, শিল্প, এইসব নিয়ে তার প্রচুর অবদান ছিল। একবার কলকাতা এলে না, গার্ডেন নিচের ওই ওয়াজেদ আলী সাহেবের যেসব ওখানে বাড়ি ঘর হ্যান ত্যান সব আছে, একবার দেখে আসতে পারি। মিঠিয়াপুর মানে হচ্ছে মাটির দুর্গ, ওর যে সেনানিবাসটা হয়েছিল সেটা হচ্ছে মাটির দিয়ে ঘেরা, দেওয়াল দিয়ে ঘেরা বাড়ি। সোজা আমরা চলে যাবো কোনা এক্সপ্রেসওয়ের দিকে। বাঁদিকের রাস্তাটা আন্দুল রোড, বোটানিক্যাল গার্ডেন বা শালিমার স্টেশন যদি যেতে হয় তাহলে এই বাঁদিকের রাস্তাটা দিয়ে যেতে হবে। ইনফ্যাক্ট আমাদের দেশের বাড়ি হাওড়ার বাউরিয়া, সেটাও আমরা বেশিরভাগ সময় এই রাস্তাটা দিয়েই যাই এবং ওই রাস্তাটা অনেকটা স্ট্রেচ গঙ্গার ধার বরাবর গেছে, বেশ সুন্দর রাস্তাটা। কিন্তু শেষের দিকের রাস্তাটা একেবারে গ্রামের মধ্যে দিয়ে, রাস্তাটা ভালো কিন্তু রাস্তাটা খুব সরু, ফলে ছোট গাড়ি নিয়ে গেলে আমরা ওই দিকটা দিয়ে যাই, বড় গাড়ি নিয়ে গেলে তখন আমরা বম্বে রোড হয়েই যাই। বম্বে রোডের ওপর পাঁচলা মোড় বলে একটা জায়গা আছে, সেখান থেকে বাঁদিকটা বাউরিয়া চলে গেছে গঙ্গার দিকে। এই রাস্তার প্রথম টোল 10 টাকা। ইন্ডিয়াতে এত কম টাকার টোল অন্য কোথাও আছে কিনা আমি জানি। ওই যেখানে বসে মমতা, দেখেছো মমতা ব্যানার্জির অফিস, নবান্ন বাবা। হ্যাঁ, নবান্ন স্টেশন তৈরি হচ্ছে, সাঁতরাগাছি স্টেশনটাকে ডেভেলপ করছে। রাস্তাটার মুশকিল হচ্ছে যদি কোনো কারণে জাম হয়, এটা তো অল্টারনেটিভ। এই ফ্লাইওভারটা তৈরি হচ্ছে, আগেরবারও দেখলাম, কিন্তু এটা কোথা থেকে কোথায় যাচ্ছে, কিসের সঙ্গে কি কানেক্ট করছে কে জানে। আচ্ছা, সাঁতরাগাছি স্টেশন পেরোনোর পর মিনিট 5 আসার পর আপনাদের মেন রোডটা ছেড়ে এই বাইলেনটা নিতে হবে। সোজা যদি ফ্লাইওভারে উঠে যান তাহলে কিন্তু দিল্লি রোডে গিয়ে পড়বে। সেখান থেকে আবার ঘুরে বম্বে রোডে পড়াটা কিন্তু বিশাল একটা ঝক্কির ব্যাপার। টাইম, এনার্জি, কিলোমিটার সমস্ত কিছুই নষ্ট হবে। তো এই জায়গাটা একটু খেয়াল করে চালাবেন। লেখা আছে, 2-1টা বোর্ড দেওয়া আছে, কিন্তু সেইগুলো প্রপারলি ভিজিবল নয়, মানে খুব বড় করে যে লেখা আছে বাঁ দিকটা বম্বে রোড, ডান দিকটা দিল্লি রোড, সেরকম নয়। তো এই জায়গাটা একটু খেয়াল করে চালাবেন। যাওয়ার সময় একটা সুবিধা হচ্ছে এই হাইওয়ে দিয়ে বাঁদিক দিয়ে শহরে চলে যাওয়া যায়। আসার সময় হলে ঘুরপাক খেতে হয়। 45 মিনিটে চলে এলাম। এখান থেকে ধর 8 ঘন্টা বাউরিয়া কানেকশন। 8 ঘন্টা না? হ্যাঁ, মানে ওই মোড়ের যে কানেকশন, যেখানে বাঁদিকে ঢুকতে হয়, হ্যাঁ, ওইখান পর্যন্ত 8 ঘন্টা হয়। আর সেদিন যে আমরা ওই গ্রামের ভেতর দিয়ে এলাম না, হ্যাঁ, ওইটা দিয়ে গেলে আর একটু কম সময় লাগবে। ওটা দিয়ে বড় গাড়ি একটু ঝামেলা। হ্যাঁ, বড় গাড়ি ঝামেলা। এই রাস্তাটা যখন প্রথম হয়েছিল এটাকে বলতো বম্বে রোড, মানে সোজা বম্বে যাওয়া যায়। এখনো বলে তো হ্যাঁ, এই যে ফেলুদা না ফালুদা, ফালুদা
আমি পড়ছি ফেলুদা। ওটাকে ফালুদা বলে। শিমুয়ের মতো, হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে নানা রকম কিছু মিশিয়ে দেয়, মিষ্টি, ও আচ্ছা, রাবড়ি ফাবড়ি মিশিয়ে রাবড়ি ফালুদা বলে ওটাকে। সব জায়গায় ফালুদাই বলে, আমাদের ওখানেও শনিপাতেও ফালুদা বলে, বোম্বেতেও ফালুদা বলে। এইসব গাড়িগুলো এত গাড়ি তৈরি করে না, কারণ টোল গেট, তার মানে প্রায় এর কাছে এসে গেলাম, আমতা রোডের কাছে। বাঁদিকটা চেঙ্গাই স্টেশন, ফুলেশ্বর, আর ডান দিকটা গ্রাম। বাঁদিকে বুঝলে পারি ওই যে রবীন্দ্রসঙ্গীতের পীযূষ সরকার, ওদের বাড়িটা এই বাঁদিকের স্টেশনে ছিল, স্টেশনের একেবারে গায়েই ছিল ওদের বাড়িটা। ও অবশ্য কলকাতাতে স্কটিশ কলেজেই স্কুলের টিচার ছিল, থাকতো ওই টালার কাছে। দুর্দান্ত ভালো গাইতো রবীন্দ্রসঙ্গীত, নতুন একটা স্টাইলে গাইতো, কিছুটা দেবব্রত বিশ্বাসের মতোই। উলুবেড়িয়া পেরিয়ে এলাম না? না না, পেরোয়নি, ফুলেশ্বর, তারপরে ওই কাকু এই হসপিটালে ভর্তি আছে। হ্যাঁ, নীল রঙের যেগুলো দেখতে পাচ্ছিস, উলুবেড়িয়া ইএসআই হসপিটাল। আপনি ছবি তুলছিলেন কেন? আপনি এসে কোথায় দাঁড়িয়েছেন? আমার এই ক্যামেরায় রেকর্ড হয়েছে, কিভাবে ব্রেক মেরেছে দেখেছেন? আমি তো ওনাকে ধাক্কা মেরে দিতাম। বালক বেশ ভালো, যেটা বোঝালাম সেটা বুঝলো, বোঝনদার ছিল। শরৎচন্দ্রের বাড়ির একেবারে গায়ে রূপনারায়ণের নদী বয়ে যাচ্ছে। দেউলটি হচ্ছে শরৎচন্দ্রের গ্রাম, পানিত্রাস, ওখানে শরৎচন্দ্রের বাড়ি আছে। ওখানেও ওই বছরে একটা করে মেলা হতো, আমরা সব দল বেঁধে আসতাম, নানান আলোচনা সভা, হ্যান ত্যান, এটা ওটা করতে। ওইটাই ঘুরে গেছে ওই শরৎচন্দ্রের বাড়ি, এবার সোজা হুগলি পর্যন্ত গেছে। খানাকুলের লোকেরা আগে এই দিক দিয়ে যে কলকাতা যাতায়াত করতো, ওরা ওখান থেকে নৌকো করে এইখানে আসতো, এসে ট্রেন ধরতো। তখন খানাকুল থেকে ওইদিকে কোনো রাস্তা ছিল না, ওই আমতা হয়ে যে রাস্তাটা খানাকুলের, ওইটা ছিল। শরৎচন্দ্রের একটা দোতলা মাটির বাড়ি আছে, ওর শিবপুরেও একটা বাড়ি ছিল শরৎচন্দ্র, মানে এই বাড়িতেও থাকতো, শিবপুরের বাড়িতেও থাকতো। এই ডান দিকে কোলাঘাটের বিখ্যাত শেরি পাঞ্জাবের বিশাল গেট দেখা যাচ্ছে। এখানে আজকাল যা ভিড় হয়, ওই ভিড়ে দাঁড়িয়ে লাইন দিয়ে খেতে আমার বিন্দুমাত্র ইচ্ছা করে না। আর এখানে এত গ্যাঞ্জাম হয় না, আগে এটা একটা ধাবা ছিল তো অত গ্যাঞ্জাম হতো না, এখন তো মানে ধাবা কাম হোটেল, মাত্র 12:30 বেরিয়েছে। 45 মিনিটে চলে এলাম কোলাঘাট। হ্যাঁ 50 মিনিটে, মানে এই সোজা রাস্তাটা বম্বে রোড বেরিয়ে গেল, আমাদের বাঁদিকে যেতে হবে টুয়ার্ডস মেচেদা, কোলাঘাট। আমরা সোজা রাস্তাটা দিয়ে ম্যাক্সিমাম গেছি মেদিনীপুর, খড়গপুর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম আর উড়িষ্যার বাংরিপোশি, শিমলিপাল ফরেস্ট অবধি। তারপরে আর ওইদিকে যাওয়া হয়নি। আজকে আকাশটাও খুবই সুন্দর হয়ে আছে, মানে অনেকটা শরৎকালের আকাশের মতো, মেঘগুলো পেঁজা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে আকাশে। আর এই ক্যামেরাটার ভিডিওর কোয়ালিটি সত্যিই খুব ভালো, মানে এটার যে ল্যাটিটিউড, হাইলাইট এবং শ্যাডো যেরকমভাবে ক্যাপচার করে, আমি তো এক্সট্রিমলি স্যাটিসফাইড। সোনিপতের ওই প্রচণ্ড গরম এবং ঠান্ডা, গরমে 50-এর উপর টেম্পারেচার চলে যায় বাইরে, আর ঠান্ডায় প্রায় 1-এর কাছাকাছি, এবং বন্ধ গাড়িতে তার মানে বুঝতেই পাচ্ছেন টেম্পারেচার গরমে আরও বেশি থাকে। তাতেও কিন্তু 2.5 বছর হতে চললো, এর পারফরমেন্স একটুও খারাপ হয়নি। তো মানে আমি এই ক্যামেরাটা স্ট্রংলি লোকজনকে রেকমেন্ড করি। এটা 70 MAI++, এরা রিসেন্টলি ওদের আরেকটা আপগ্রেডেড ভার্সন বার করেছে, সেখানে সেন্সারটা বলছে এই সেন্সারটার থেকেও বেটার। এইখানে হলো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের একটা ভালো গেস্ট হাউস আছে, আমি 2-3বার এসেছি এখানে। লক্ষণ তো বলেছিল আমার ওখানে থেকে ল পড়বে, ওর বন্ধু আর ওর বন্ধুর নাম হচ্ছে
গৌরাঙ্গ দলুই। তো গৌরাঙ্গ পরে ল কমপ্লিট করে আমাদের ওই ফ্ল্যাটে ছিল, ও করে ও এসে এখানে জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়ে গেল। লক্ষণ আর গেল না ও ল পড়তে, ওর মাথায় তখন এখানে রাজনীতি একেবারে চেপে বসলো। তো আমি মেদিনীপুরে একটা প্রোগ্রাম করতে গেছি টাউনে, মেদিনীপুর টাউনে বিদ্যাসাগর হলে, সেখানে দেখি গৌরাঙ্গ দোলই সভাপতি সেই অনুষ্ঠানে। আমাকে বলছি যে আপনি চিনতে পারছেন আমাকে? তোমাকে চিনতে পারবো না, অতদিন থাকলে তুমি আমার ওখানে। ও রান্না করে খাওয়াতো। আমি আর তখন তোর ওই আক্তার তখন আমরা দুজন ওই ফ্ল্যাটে থাকতাম। গৌরাঙ্গ রান্না করতো, একেবারে শিলনোড়া বেটে মশলাপাতি তৈরি করে রান্না করতো গৌরাঙ্গ দোলই। এখন ওর নামটা মনে আছে। আর ওর মেদিনীপুরের বাড়ি থেকে ও চাল মশলাপাতি সব নিয়ে যেত কলকাতায় আমাদের এই ফ্ল্যাটে, ওগুলো আমাদের কিনতে হতো না। আমরা নন্দকুমার পৌঁছে গেলাম। এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে টুয়ার্ডস কাঁথি, আর সোজা রাস্তাটা চলে গেছে সম্ভবত হলদিয়া টাউনশিপ। এই রাস্তাগুলো অনেক ভালো করে দিয়েছে, মানে আগে তো এটা প্রচণ্ড সরু রাস্তা ছিল, সারাক্ষণ এই মোড়ের মাথাটা জ্যাম হয়ে থাকতো। এখন দেখছি ফুটব্রিজ করে দিয়েছে। শ্যামল জানা বলে একটা ছেলে নন্দকুমারের স্ট্রাকচারগুলো না এগুলো তৈরি করা। রাস্তাঘাটগুলো এখন ভালো আছে। আর লাস্ট একবার ছিলাম, যাওয়ার রাস্তাটা খুব খারাপ ছিল। আচ্ছা, এই স্ট্রেচটা কিন্তু 2 লেনের রাস্তা এবং কোনো মাঝখানে ডিভাইডার নেই, আর সমস্ত ধরনের গাড়ি বিশেষ করে বাস প্রচণ্ড রাফলি চালায়। আর এখানে ফ্রিকুয়েন্টলি অ্যাক্সিডেন্ট হতে থাকে এবং রীতিমতো বড় বড় অ্যাক্সিডেন্ট হতে থাকে, ফলে এখানে খুব সাবধানে গাড়ি চালায়। ব্রিজ যেটাকে বলে, যখন এই ব্রিজটা হয়নি খড়গপুর দিয়ে লোকে দীঘা যেত, বুঝেছিস? খড়গপুর দিয়ে এগরা হয়ে দীঘা যেত। আমরা গেছি প্রথমবার ওই এগরা হয়ে দীঘা। হলদি নদীর ওপরে এই মাতঙ্গিনী সেতু, এটা কিন্তু বেশ লম্বা। এই রাস্তায় যেরকমভাবে লোকজন গাড়ি চালাচ্ছে, যখন কোনো বড় গাড়ি বাস বা লরি এই ধরনের কিছু ওভারটেক করবেন, তখন কিন্তু মানে খুব সাবধানে ওভারটেক করবেন। আনলেস আপনি 100% শিওর যে ওভারটেক করতে পারবেন, ওভারটেক করার কোনো প্রয়োজন নেই। দেরিতে পৌঁছাবেন সেটাও ভালো, না পৌঁছানোর থেকে দেরিতে পৌঁছানো অনেক ভালো। এই এখান থেকে বাঁ দিকে গেলে সেই বিখ্যাত নন্দীগ্রাম, আর সোজা দীঘা চলে গেছে, আমরা সোজা যাবো। এই স্টেজটায় দেখলাম বেশ কয়েকটা ফ্লাইওভার হয়ে গেছে, ফলে আগে যে নিচে ভিড়ের মধ্যে দিয়ে জ্যামের মধ্যে দিয়ে যেতে হতো, এখন আর সেটা ফেস করতে হচ্ছে না। আপনি ফ্লাইওভার দিয়ে অনেক তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন। লেখা আছে ধীরে চলুন, স্লো ডাউন। এখানে তো কেউ ধীরে চালাই না, উল্টে যে যত জোরে পারছে গাড়ি চালাচ্ছে, বিশেষ করে বাসগুলো, সরকারি বেসরকারি সব ধরনের বাস। এই টোলটা এখনও চালু হয়নি, কিন্তু এটার যে অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে আর খুব শিগগির এটা শুরু হয়ে যাবে। মানে আমি যতদিনে ভিডিও আপলোড করব ততদিনে এই টোলটা শুরু হয়ে যাবে। আপনারা যদি দীঘা মন্দারমণি বা এই দিকটায় আসেন, তাহলে কোলাঘাটের ওই যে ধাবা স্টেজটা, সেখানে যদি আপনারা লাঞ্চ না খান, তারপরে কিন্তু কোলাঘাট থেকে দীঘা মন্দারমণি যাওয়ার রাস্তায় ভালো খাবারের দোকান পাওয়া খুব মুশকিল। তো আমাদের অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছিল এবং পেট পুরো চুই করছে, কিন্তু ডিসেন্ট খাবার জায়গা এখনও পর্যন্ত একটাও দেখতে পাইনি। এই দেখুন, এই তো পুরো ঘাড়ের ওপর দিয়ে বাস চালিয়ে দিচ্ছে। এই যে ফাইনালি একটা খাবার জায়গা দেখতে পেলাম, দেখে তো মনে হচ্ছে ডিসেন্ট হবে। এদের উপরে থাকার জায়গারও ব্যবস্থা আছে, রুমস আছে। রেস্টুরেন্টটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। জানলা দিয়ে আবার বেশ সবুজ গাছপালা, পুকুর দেখা যাচ্ছে। আমরা থালি অর্ডার করেছিলাম, মাছের থালি, ভাত, ডাল, একটা তরকারি, আলু ভাজা, নিম পাতার বড়া ছিল, সেটা বেশ টেস্টি ছিল, চাটনি এবং মিষ্টি, একটা পায়েসও ছিল। তো আমাদের এত খিদে পাচ্ছিল, মাছটা একটু পরে এলো, তো সেটা আর ভিডিও করা হয়নি, ছবি তোলা হয়নি। মাছটা ভীষণ থালায় বাটিতে দেখো বাবা,
তোমার আর আমারই চাটনি একদম আর ভাত। বাকি খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল, যদিও চাটনিটা একটু রং মারা বলে মনে হলো, আর মিষ্টিটা ওকে টাইপ ছিল। এটাতে ডাল আর নিম পাতার সঙ্গে মিশানো আছে। বড়াটা ডাল আর নিম পাতা। খাওয়া দাওয়ার ভীষণ টেস্টি ছিল, কিন্তু হালকা, যেটা আমরা সাধারণত ঘুরে বেড়ানোর সময় পছন্দ করি। সেটা উত্তমদা দুর্দান্ত রান্না করে। তোমার খাবার খুব ভালো, ওইটাই তো বললাম। বলেছো যে মেদিনীপুরের মাছ আমরাও কিনি জ্যান্ত, হ্যাঁ, আলু তো আমরাও কিনি বাজার ওই থেকে। উনি রান্না করেছেন উত্তমদা। ওইটা হ্যাঁ। আচ্ছা। খুব প্রশংসা করছে। খাওয়া কেমন হলো? খুব ভালো, ভালো লেগেছে? পরিষ্কার, সবথেকে বড় কথা পরিষ্কার, ওয়াশরুমটা পরিষ্কার। হাত ধুয়ে না, হ্যাঁ? দারুণ ভালো। এটার নাম এখন রেস্টুরেন্ট, কিন্তু ওরা বললো যে মালিকানা চেঞ্জ হয়েছে এবং কিছুদিনের মধ্যে হয়তো নামটাও চেঞ্জ হয়ে যাবে, যে কারণে আমি এর লোকেশানটা এক্স্যাক্টলি ভিডিওতে লিখে দেবো। তো আপনারা ওই ল্যাটিচিউড লংগিচিউড ধরে যদি গুগল ম্যাপে সার্চ করেন, তাহলে এক্স্যাক্টলি এই জায়গাটার এই লোকেশানটা দেখিয়ে দেবে। তো এই রেস্টুরেন্টটা হাইলি রেকমেন্ডেড খাবারের জন্য, শুধু একবার চেক করে নেবেন এখনও উত্তমদা কুক আছেন নাকি। এবার মালিকানা চেঞ্জের সঙ্গে সঙ্গে যদি কুক চেঞ্জ হয়ে যায় তাহলে বলতে পারছি না। ট্রাভেলের সময় যদি একটু ভালো খাবার পেটে পড়ে, বিশেষ করে যখন খিদের পেটে, তাহলে শরীর মন সমস্ত কিছু ভালো হয়ে যায়। দামও রিজনেবল ছিল না? তুমি ডালের বড়া পাওনি? হ্যাঁ হ্যাঁ, বেশ তেলের বড়া, তারপর একটা পান্তুয়াটা অবশ্য খুব ভালো কোয়ালিটির নয়, মাছটা খুব ভালো দিই, হ্যাঁ, মাছটা ভালো, খুব ভালো রান্না, ঝাল টাল কিছু নেই, অত করে নিল খাবার এত খাওয়া যায় না। বলো, তোমার আন্দাজ বলো। এখানে তো একটু বেশি হবেই, তাও আন্দাজ শুনি। শোর বেশি নিশ্চয়ই নয়, তবে রুম ভাড়াটা বেশি। আমি ওদেরকে বললাম রুম ভাড়া কত? যে এখানে এই রুম, আমাদের নতুন রুম, এসি টেসি সবই আছে, 2100 টাকা একটু বেশি। কি বললো ওরা? ও হাসলো। পরে পাশেরটা দেখালো একটু ছোট, ওটা 1500 টাকা। তাতেও একটা ফ্যামিলি দিব্যি খুব ভালো থাকতে পারে। সোজা গেলে কোনটাই পাবো সম্ভবত। এই রাস্তাটা সোজা কাঁথি শহরের মধ্যে ঢুকে গেছে, তো আমরা কাঁথিকে বাইপাস করে রূপালী বাইপাস দিয়ে বেরিয়ে যাব ডান দিকে। Continue on National Highway 116B for 3 kilometers. আর বেশিরভাগ এইদিকে সব ওই স্কুল মাস্টার, অধ্যাপক, লয়ার, এরাই সব বাড়ি করেছে। কোনটাই মূল টাউনটা, ওর একটা হোটেল আছে, কি বিচ্ছিরি যে খাওয়ায়, একবার খেয়েছিলাম, বাপরে বাপ। এই এখান থেকে বাঁ দিকে গেলে আবার কাঁথি, আমরা সোজা বেরিয়ে যাব। এখান থেকে 2 লেন রাস্তাটা অলমোস্ট সিঙ্গেল লেন হয়ে গেছে, এবং এই রাস্তাটা, এই স্টেজটায় খুব সাবধানে গাড়ি চালাবেন। বাইক, টোটো, মানুষজন, বাচ্চা কাচ্চা, সাইকেল, যে কোনো কিছু হঠাৎ করে আপনার সামনে চলে আসতে পারে, এবং রাস্তাটাও এঁকে বেঁকে এগিয়েছে, আর গাড়ি ঘোড়া তো বাজে চলছেই। এই দেখুন, এই অটোটা যেভাবে ঢোকালো এবং ডান দিক থেকে যেভাবে গাড়িটা ওভারটেক করলো, অ্যাক্সিডেন্ট হলেও হতে পারত। নন্দকুমারের পর থেকে এই রাস্তাটার আরেকটা জিনিস যেটা ভালো লাগছিল, দুদিকে এখনও কংক্রিটের জঙ্গল হয়নি, মানে দুদিকে এখনও গ্রিন দেখা যাচ্ছে, গাছপালা দেখা যাচ্ছে, ক্ষেত দেখা যাচ্ছে। আশা করি যেন এরকমই থাকে এই রাস্তাটা। খেয়ে আছে আরাম করে ঘুমাচ্ছি। ঘুমোচ্ছিল? হ্যাঁ। In 400 meters, turn left onto Vilizai Tajpur Sea Beach Road. এই যে এখান থেকে রামনগর পুলিশ স্টেশন, এখান থেকে বাঁ, এই সোজা চলে গেল দীঘা। তাজপুর। Continue on Vilizai Tajpur Sea Beach Road for 3 kilometers. এটা ছাড়াও আরও 2-1টা রাস্তা আছে যেটা দিয়ে মন্দারমণি ঢোকা যায়। এবার দুদিকে ভেড়ি, দুটো এই মাছের ভেড়ি শুধু। একটা ছিপ কিনে আনলে হতো। ছিপ নিয়ে কে দিয়ে মাছ ধরতে পারবি না, তুমি জানো তো। আর কে ধরতে দেবে তোকে? তা আমরা ধরে আবার ছেড়ে দেবো। কথা বললে তো আর হবে না। কানায় কানায় জল, চাষের জমিগুলো তুই ভেড়ি করেছে। এগুলো বোধহয় কোনো কালেই চাষের জমি ছিল না। আমি তো জবে থেকে আসছি 20 বছর ধরে এরকমই দেখছি। না, এই দিকটা চাষের জমি ছিল, কারণ নোনা জল ঢুকে যায় না সমুদ্রে, ফলে এমনি চাষ চাষ হয় না।
চাষ হয় না, ওইগুলো বোধহয় উঁচু, ওইদিকে তো হচ্ছে চাষ। এই যে হ্যাঁ ওই দিকটা চাষের চাইতে চিংড়ি চাষে লাভ। In 400 meters, turn left onto Balaisai Tajpur Road. Take the next left onto Balaisai Tajpur Road. এই সোজা রাস্তাটা তাজপুর সি বিচ চলে গেছে, আমরা বাঁ দিকে চলে যাব আমাদের রিসর্টের দিকে। বর্ষাকাল তো গাছগুলো পুরো ঝলমল করে উঠেছে জল পেয়ে। মুড়ির ব্যবসা, রিসর্টের ব্যবসা, বাস লাখ লাখ কোটি কোটি টাকা। ওদিকে বাবা লাইট হাউস দেখতে পাচ্ছ? হ্যাঁ In 200 meters, slide right onto Jaladha Bridge. Slide right onto Jaladha Bridge. Continue on Jaladha Bridge for 800 meters. এই বীজটা আমি আগে দেখিনি, পরে বলছে। ডান দিকে দেখো বাবা। 300 meters, turn left. Take the next left, then turn right. Turn right, then turn left. Turn left. In 200 meters, turn right. Take the second right. In 400 meters, turn left. In 200 meters, turn right. Take the next right. Take the next left, then turn right. Turn right, then turn left. Turn left. In 200 meters, turn right. In 400 meters, your destination will be on the right. রাইট লেফট করতে করতে বিকেলের গোধূলি আলোয় গুগল ম্যাপ আমাদের 4টে গরুর কাছে নিয়ে এসে ফেললো। তো আমাদের রিসর্টে যাওয়ার জন্য গুগল ম্যাপে এই রাস্তাটাই দেখাচ্ছিল। Turn right. ফাইনালি ঠিক রাস্তায় ছিল ঢুকলাম। না, হ্যাঁ ওটা তখন ফাঁকা ছিল, কিছুই ছিল না। তাই? হ্যাঁ মাঠ ও ঘেরা ছিল। হ্যাঁ ওরা বললো যে এখানে রিসর্ট Take হবে। the next right, then turn আচ্ছা, right. এখানেও ভেরি ছিল, মাটি ফেলে দিয়েছে। ওটার একেবারে সমুদ্রের মুখে গিয়ে ওর এটা পার্কিংটা, তাহলে ওইখানে লোকে বসে বসে হাওয়া খায়। তাই? হ্যালো, হ্যাঁ বলছি আপনাদের গেটটা কোন দিকটায়? এই বাঁ দিকে একটা সুন্দর বড় গেট, বড় হোটেলের সামনে আমরা এসে দাঁড়িয়েছিলাম। তারপর যখন একটা লুঙ্গি পরা লোক এসে ডান দিকের বাঁশের কঞ্চির গেটটা খুলে দিল, তো তখন আমার বাবার মুখটা দেখার মতো ছিল। ভাবছি এ কোথায় এনে ফেললো আমাকে। কিন্তু যাই হোক, এই জায়গাটা আমরা এতটাই এনজয় করেছিলাম যে ফাইনালি আমাদের 2 রাত্রি থাকার কথা ছিল, আমরা ছিলাম 3 রাত্রি 4 দিন। এবং যে ভদ্রলোকটি লুঙ্গি পরে আমাদের গেটটা খুলে দিল, সুশান্ত পল, উনি রীতিমতো লালমোহনবাবুর জটায়ুর ভাষায় কাল্টিভেট করার মতো লোক। আমরা বাড়ি থেকে বেরোনোর সময় 3 ঘন্টা 50 মিনিট মতো দেখাচ্ছিল। ফাইনালি সমস্ত খাওয়া দাওয়ার ব্রেক টেক নিয়ে আমরা এখানে এসে পৌঁছালাম 5 ঘন্টা 20 মিনিটে। আর আমাদের কলকাতা থেকে এখানে আসতে কি খরচা হলো, এটা হচ্ছে তার ডিটেলস। আপনারা যদি কলকাতা থেকে দীঘা আসার আনকাট রোড ভিডিও দেখতে চান, তাহলে আমার আরেকটা অদ্ভুতুরে চ্যানেল আছে, তার লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখতে পারেন। চ্যানেলটার নাম নোম্যাডিক রোলিং। খুব শিগগির দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।